আমি জানি না এখনো পর্যন্ত কারা কারা জেগে আছেন। আমি আসলে 11:15 বলেছিলাম লাইভ আসবো, বাট তার মধ্যে অনেক ধরনের থ্রেট কল, থ্রেট মেসেজ, হুমকি, সমস্তটাই হ্যান্ডেল করতে করতে আসলে লেট হয়ে গেল। আর সব থেকে বড় কথা, মানে ধন্যবাদ, হাততালি, যে কোনো একজন মানুষের থ্রেটকেও আপনারা সাপোর্ট করলেন। আমি চাইনি আসলে এই লাইভটা, আমি করতেই চাইনি শুরু থেকে আজও পর্যন্ত। আমি কোনো কাদা চেটাচেটি চাইনি। প্রতিটা মোমেন্টে, প্রতিটা মুহূর্তে আমি চুপ ছিলাম। যবে থেকে আমি চক্রবর্তী ফ্যামিলি থেকে বেরিয়েছি, আমি কারো এগেনস্টে আজও পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমি আমার কোনো লাইভে, কোনো ভিডিওতে, কোনো কিছুতে আমি কারোর এগেনস্টে কিছু বলেছি। কিন্তু আমার সীমাটা এবারে শেষ। আমি এটার একদম শেষ চাই। মানে আমি তো সব কিছু থেকে বেরিয়ে গেছি অনেক দিন আগে, তো আমি এটার শেষ চাই এবারে। কি শুনতে চান বলুন? আজকে আমি সব সত্যি বলবো। আমি বাঁচতে চেয়েছি, নিজের মতন করে বাঁচতে চেয়েছি। এটাই একটা অপরাধ? একটা মেয়ে হিসেবে যদি শুধু সে বাঁচতে চায়, অপরাধ? স্ক্রিপ্ট রেডি হলো? আচ্ছা, স্ক্রিপ্ট রেডি হয়নি দাদা বা দিদি যে লিখছেন। এতক্ষণ ধরে কি চলছিল তার সমস্তটা রেকর্ডিং আছে আমার কাছে। আশা করি লাস্ট যে কথাটা লেখা আছে, যে ছবিটা আমি পোস্ট করেছি, সেই স্ক্রিনশটটাও আমি পোস্ট করে দিয়েছি। হ্যাঁ, তা করলে কেন? তাহলে শুরু থেকে শুরু করতে হয় একটু। হ্যাঁ, সব্যসাচীকে বিয়ে করার আগে আমার বিয়ে ছিল, সেটা সব্যসাচী শুরু থেকেই জানতো। এবং আমি এটাও জানতাম যে সব্যসাচীর বহু মেয়ের সাথে অ্যাফেয়ার, এবং একটা ভাড়া বাড়িতে থাকে ওরা। আমার কাছে কোনোদিন অর্থটা ম্যাটার করেনি। পুরোটা শুনবেন, সবটা শুনবেন, আমি আমার নিজেরটাও বলবো। এই 7 বছর ধরে আমি যে হুমকিগুলো, হ্যাঁ হ্যাঁ, একটু ওয়েট করুন মৌসুমিদি, একটু ওয়েট করুন। যে ডিভোর্সটা কেন হলো সমস্তটাই জানতে পারবেন। আমি এখনো পর্যন্ত মানে হুমকি শুনছিলাম যে আমি যদি সব বলে দিই কি কি হতে পারে আমার সাথে। আমি কিছু বলিনি, বলতে চাইও নি, বাট আমার মনে হয় এটা শেষ হওয়া দরকার। যা হয় হবে। আর কেন সোশ্যাল মিডিয়ায় এসে বলছি? কারণ সোশ্যাল মিডিয়াতেই নোংরামোগুলো চলছে। তাই আমাকে আজ মানে মাঝরাতে এই অবস্থাতেই লাইভে আসতে হলো। আমি যখন সব্যসাচীকে বিয়ে করি না, সব্যসাচীর নিজস্ব একটা ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত ছিল না। আমি ভালোবেসেছিলাম একটা মানুষকে যার লেখা দেখে আমার মনে হয়েছিল যে একটা মানুষ যার লেখা, লেখনী আর সেই মানুষটা এক। এই যে আপনারা লেখেন না যে এখনো সব্যসাচী বাবু অনেক কষ্ট পাচ্ছেন, আপনার জন্য অনেক কষ্ট পান, সেটা তার লেখা। মানুষটা কি আদৌ সে? শুধু এক ছাদের তলায় না থাকলে কেউ কাউকে কোনোদিন চিনতে পারে না। আমি সেটা সহ্য করে এসেছি 7টা বছর। আমি জানি না আজকে আমি লাইভে কতটুকু বলতে পারবো, আমি চেষ্টা করব। অনেক মানুষ জড়িয়ে আছে, সবকিছুর সাথে অনেক মানুষ জড়িয়ে আছে, কিন্তু আমি তো সবার নাম করব না। কিন্তু শুধুমাত্র আমার কারণটা বলতে হবে। আমি
যেটুকু রোজগার করতাম সেই সময় 2017-র কথা বলছি, যেটুকু রোজগার করতাম তার বেশিরভাগটাই আমি কিন্তু ওদের ওদের ওপরে তুলে দিতাম। মাত্র 15,000 টাকা স্যালারি পেতো, তাও ব্যাংক অ্যাকাউন্ট ছিল না সব্যসাচীর। বইয়ের তলায় টাকা রেখে দিন চলতো। আমার মনে হয়েছিল যে হ্যাঁ একটা আমার তো ফ্যামিলি হবে, এটা করাই যায় না। আমার মধ্যে কোনোদিনই ওটা ছিল না যে একটা পুরুষ মানুষ একটা যদি তার একটা মেয়ে রেসপন্সিবিলিটি নিতে পারে, তো একটা মেয়ে কেন একটা পুরুষ মানুষের রেসপন্সিবিলিটি নেবে না? তো সেই জায়গা থেকে আমি কোনোদিনই হিসেব করিনি। কিন্তু এই যে বলেন না ফ্যান্টাসি, আমি জানি না আমি কতটা নোংরা জায়গাতে আমাকে আজ বলতে হবে, মুখে উচ্চারণ করতে হবে। হ্যাঁ, আপনাদের চোখে আমি খারাপ, আমি নির্লজ্জ, কিন্তু চক্রবর্তী ফ্যামিলি কি ধোয়া তুলসী পাতা? এবারে নাটকটা দেখুন। আমার সব্যসাচীর সাথে যখন পরিচয় হয় তখন ওর অলরেডি এক্স গার্লফ্রেন্ডস প্রচুর এক্সিস্ট করছে। এবং আমাকে ওর সাথে, আমি জানি না এটা কি বলা ঠিক হবে, তার পুরনো এক্স গার্লফ্রেন্ডের সাথে ও সেক্সুয়াল কিছু ভিডিও তুলে রাখতো যেগুলো আমাকে দেখাতো, এবং সেগুলো ছিল ওর ফ্যান্টাসি। এবং লোককে দেখিয়ে সেক্স করতে হবে, ফ্যান্টাসি। আমি এগুলোকেই ভাবতাম বোধহয় নর্মাল। আমার পাশে অন্য মেয়েকে শুয়ে সেক্স, সেটা আমাকে দেখতে হবে, আমায় ভিডিও করতে হবে। কে আটকে উঠছেন না? সব্যসাচী বাবু এত সুন্দর লেখেন, এত সুন্দর মানুষ। সে নামগুলো আমি জানি, আপনাদেরই পরিচিত মুখ, কিন্তু আমি তাদের নাম বলবো না। আর এই যে সায়ক চক্রবর্তী বলেন, যখন আমার সাথে পরিচয় হয় কোন ছেলের সাথে সম্পর্ক ছিল তার, এবং তার সাথে সেক্স করতে গিয়ে তার পেনিস ছিঁড়ে যায় এবং রুবি হসপিটালে সে ভর্তি হয়, একটু খোঁজ নিয়ে দেখুন কোন ছেলে, তার নাম আমি নেব না, কারণ সে আমার কোনো ক্ষতি করেনি। হ্যাঁ, বাচ্চা হয়েছিল আমার, তার কারণটা হলো আমি চেয়েছিলাম, অ্যাক্সিডেন্টাল বেবি ছিল আমার, কেউ চাইনি। আমি যেদিন প্রথম যখন আমি প্রেগনেন্ট হই, আমি যখন বলি যে আমি প্রেগনেন্ট, তখন সায়ক বলে ছি 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 তুই প্রেগনেন্ট। তার মা আমাকে বলেছিল যে আমি তো কখনো চাইনি আমার বংশ বিস্তার হোক, তোমরা ভেবে দেখো কি করবে। বহুবার আমাকে নিয়ে যাওয়া হয়েছিল হসপিটালে, মেডিকেল হসপিটালে নিয়ে গিয়ে আমাকে অ্যাবর্শনের ওষুধ হাতে নিয়ে আমি ফিরে এসেছি, যে না আমি কথা দিয়েছিলাম যে না বাচ্চাটাকে বাঁচতে দাও, আমি ফিনান্সিয়ালি, আমি সামাজিকভাবে, আমি কোনো রকমভাবে আমি তোমাদের উপরে ডিপেন্ডেন্ট হব না। কোনোদিন হইও নি। যে ফ্ল্যাটটাতে আমি ভাড়া থাকতাম তার হাফ ভাড়া আমি দিতাম, সব্যসাচী জুতো থেকে মাথা যত যা ও পড়তো পুরোটাই আমি খরচা করতাম, আমি সেটা হ্যাপিলি করতাম। তার কারণটা হলো আমি ভালোবাসতাম, এবং আমার মনে হতো যে না একটা মেয়ে কেন করতে পারবে না, একটা ছেলে যদি করতে পারে একটা মেয়ে কেন করতে পারবে না। হ্যাঁ, আমার আগে বিয়ে ছিল, আর সেই কথাটাই বার 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 বলে আমাকে দিনের পর দিন ব্ল্যাকমেল করা হয়েছে, এবং বলা হয়েছে যে আজ ওই মেয়েটাকে নিয়ে আয় আমার বিছানায় শোয়া, তাহলেই আমাদের সম্পর্কটা ঠিক থাকবে। আমি তাই করে গেছি বোকার মতন। আমি নিজে রেকর্ডিং করেছি। আর সমস্তটা নাটক আপনারা দেখেন। আমি লাস্ট বলেছিলাম যে আমি দেখ তোদের লাইফ থেকে আমি বেরিয়ে গেছি। ইনফ্যাক্ট
ডিভোর্সের আগে পর্যন্ত সায়ক চক্রবর্তী আমাকে বুঝিয়েছে, দেখ আমাদের এই ফ্যামিলি যে ড্রামাটা আমরা দেখাই সেটা আমাদের বিজনেস, এর থেকে বেরিয়ে যাস না, সবাই তোকে ছিছি করবে, তোকে কেউ কেউ বাঁচতে দেবে না তোকে। আবার এই সলিউশনও দিয়েছে, দাদা তোকে ভালোবাসে না, কি হয়েছে দাদা, তোর অন্য অন্য ছেলে অন্য মেয়ের সাথে শুচ্ছে তো কি হয়েছে, তুই অন্য কোনো ছেলের সাথে শো, কিন্তু সম্পর্কটাকে ঠিক রাখ। লাস্ট এই কথাটাও আমাকে শুনতে হয়েছে। আজ আমার নতুন বিয়ে হয়েছে, আমি আজ সাহস করে সমস্তটা বলছি, আমার নতুন শ্বশুর বাড়ির সবাই দেখছে, আপনারা সবাই দেখছেন। কিন্তু আমি আর পারছি না, আমি ওদের থেকে আমি কোনো রকম ভাবে বেরিয়ে আসার পর কোনো রকম ভাবে ওদের হয়ে ওদের পেছনে একটাও কথা বলিনি, ওদের এগেইনস্টে আমি একটাও কথা বলিনি। আর এই যে ফ্ল্যাটটা আমার বহু দিনের স্বপ্ন ছিল, যেটা মুকুন্দপুরের ফ্ল্যাট, যেটা আমি আর সব্যসাচী একসাথে থাকতাম, আমি শুরু থেকে ওদের বলতাম যে নিজস্ব একটা ফ্ল্যাট ভীষণ দরকার। যখন ওরা ভাড়া বাড়িতে থাকতো ওরা বলতো যে কাল বাঁচবো কি বাঁচবো না ঠিক নেই, টাকা জমিয়ে কি হবে, ফ্ল্যাট করে কি হবে। আমি দিনের পর দিন ওদেরকে শিখিয়েছি এইভাবে টাকা জমাতে হয়, নিজের একটা বাড়ি থাকতে হয়। তাও আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেখলেই আজ এটা কিনে দে কাল ওটা কিনে দে, আমি দিয়েছি। আপনারা নিশ্চয়ই তার কিছু কিছু ভিডিও দেখেছেন। সেটা অনেক পরে, যখন আমি যে সময়কার কথা বলছি সে সময় ব্লগিং ছিল না, আমার আগে বিয়ে ছিল, সেই কারণেই কি আমাকে এইভাবে দিনের পর দিন ব্ল্যাকমেল করা যায়? শুধু আমি সংসার চেয়েছি, বাঁচতে চেয়েছি, বাচ্চা চেয়েছি, আমি লিভ ইন করতে চাইনি। সব্যসাচী তো আমাকে বিয়েটাও করতে চাইনি, কারণ ও লিভ ইন থাকতে চায় এবং সেটা পুরো ওর ফ্যামিলি সাপোর্ট করে। শুধু আমি নই, এরকম বহু মেয়েরা আছে, এরকম ওর কোলিগস থেকে ওর ফ্রেন্ড সার্কেল থেকে বহু, যারা হয়তো মুখ খুলবে না, কারণ তাদেরও সংসার, তারা এখন কেউ কেউ সংসার করছে, তারা কেউ মুখ খুলবে না। আর সোশ্যাল মিডিয়া কোনোদিন আমার কোনোদিন ভালো লাগতো না সোশ্যাল মিডিয়া। জবে থেকে সায়ক দেখলো যে এই ফ্যামিলি ব্লগিংটা মানুষ খাচ্ছে, আর এই যে মায়ের প্রতি এত ভালোবাসা, কই সেটা তো আমি জবে থেকে এসেছি, আমি শুরু থেকে কিন্তু দেখিনি। যখন দেখা গেল যে মায়ের প্রতি এই যে ভালোবাসাটা সেটা মানুষজন পাবলিক খুব ভালোভাবে খাচ্ছে, তবে থেকে কিন্তু শুরু হলো এই মাকে নিয়ে যে ব্যাপারটা। এবং দিনের পর আমার মা কালো, এই যে আপনারা দেবলীনাকে দিয়ে করছিলেন না, আমি ওই পথটা বেছে নিইনি। দেবলীনার স্টোরি আমার স্টোরি একই, বাট দেবলীনাকে সে সাপোর্ট করছে আর আমার এগেনস্টে গেছে, কারণ আমি ওদের আয়ত্তের বাইরে বেরিয়ে গেছি। আমাকে কন্ট্রোল যে করতো, আমাকে প্রতিনিয়ত যে একটা থ্রেডের মধ্যে রাখতো, যে চক্রবর্তী ফ্যামিলি ছাড়া এটা বহুবার আমাকে থ্রেড দেওয়া হয়েছে, সব্যসাচী, সায়ক, যে চক্রবর্তী ফ্যামিলির বাইরে গেলে তুই বাঁচবি না। আমি করে দেখিয়েছি যে চক্রবর্তী ফ্যামিলির বাইরে গিয়েও আমি করতে পারি, কারণ আমার মধ্যে সেই ট্যালেন্টটা আছে। মাথার উপর দিয়ে যাবে লাইফটা, কারণ এটা সাধারণ জীবন ছিল না আমার। না, হাসির পাত্র আমি হচ্ছি না, আমি পুরোটাই বলবো। আমার মা কালো, তাই আমার মাকে পছন্দ নয়। যেখানে যাবে কোনো জায়গায় আমার মা যেতে পারবে না। লাস্ট ওর মায়ের 25 ডিসেম্বর যেদিন আমি সিদ্ধান্ত নিলাম যে না আর পসিবল হচ্ছে না, আমার টাকায় ফ্ল্যাট, ও আমি তো হারিয়ে ফেলছি এক জায়গা থেকে আরেক জায়গা বলতে গিয়ে। আমি যখন দীর্ঘদিনে টাকা জমি ফ্ল্যাটটা ইএমআইতে নিতে যাচ্ছি, তখন আমাকে ব্যাংক থেকে বলা হলো আপনি যেহেতু সিরিয়াল করেন সেই কারণে আপনার একটা সিকিউরিটির জন্য আরেকজনের কারুরকে লাগবে যার পিএস স্লিপ আছে, তো তার জন্য
সব্যসাচী বলল যে তুই নিজে যদি ফ্ল্যাটটা কিনিস তোর একার নামে থাকে, আমি তোর সাথে থাকবো না। আমার মনে হলো যে হ্যাঁ, একটা বর তো তার ওয়াইফ দুজনের নামে করে, তো আমি নিজে কিনলেও তো আমি বরের নামে ইকুয়ালি করতে পারি। তো সেখান থেকে আমার ফ্ল্যাটটা জয়েন করা এবং জয়েন্ট লোন অ্যাপ্লাই করা, পুরো টাকাটাই কিন্তু আমারই দেওয়া। ইনফ্যাক্ট আমার কাছে পুরো ডকুমেন্টস আছে। আমি লাস্ট 16 lakhs যে আমি শোধ করেছি তার পুরো ডকুমেন্টস কিন্তু আমার কাছে আছে। আমাকে যে থ্রেড দিচ্ছে না বাড়ি থেকে বার করে দিন, ওর ঠিকানাটা কোনোদিনই ওর ছিলই না, ঠিকানাটা আমার ছিল, যেখানে ওরা প্রত্যেকদিন বলতে চেয়েছে যে ওটা ওর ফ্ল্যাট। আমি বেরিয়ে এসেছি যাতে ওর থাকার জায়গার অভাব না হয়, আমি বেরিয়ে এসেছিলাম। কিন্তু তার তো একটা শেষ থাকবে। আমি কাঁদবো না, আমি আর ভেঙে পড়বো না, কারণ আমি সেই দুর্বলদের মধ্যে নই। আজ নতুন বিয়ে হওয়ার পরেও আমি যখন এতগুলো সত্যি কথা নিজের ব্যাপারেও আনতে পেরেছি, তো আমি আর কাঁদবো না। 25 ডিসেম্বর মাকে রাস্তায় দাঁড়িয়ে অপমান করা হয় ওর মায়ের জন্মদিনে। কেননা ওর মায়ের জন্মদিনে আমার মা কেন গেছে। সেটা ছিল আমার কফিনের লাস্ট পেরেক। আমারই ফ্ল্যাট, আমার পয়সায় খাচ্ছে পড়ছে, অথচ কোনোদিন বাচ্চা হবে না, কারণ বাচ্চা চাই না ওদের ফ্যামিলি। বাচ্চা না হওয়া আর বাচ্চা না চাওয়া দুটো আলাদা। একটু কান খুলে শুনুন, যারা বলছেন না যে আমি বাচ্চার জন্য বিয়ে করেছি, তা নয়। তাহলে একটা প্রশ্ন কেন আপনাদের মনে আসছে না, আমার বাচ্চা যেটা হতে গিয়ে মারা গেছে সেটাও 2019-এ, আর আমাদের ডিভোর্স হচ্ছে তার কত বছর পর? তার মাঝে কোথায় ছিল? তার মাঝে তাহলে কেন বাচ্চা হয়নি? আমি বাজা ছিলাম? আমি প্রচুর কমেন্ট শুনেছি আপনাদের যে আমি বাজা, আমি উড়নচণ্ডী, আমি সংসার ম্যাটেরিয়াল নই। আপনারা দেখেছেন ভোরবেলা উঠে রান্না করে, আমি সব্যসাচী আলাদা খেতে পছন্দ করি, তার জন্য রান্না, আমি কাজের লোক ছিল না আমার, আমি আলাদা রান্না করে নিজের রোজগারের টাকায়। লঙ্কা তার ঝাল লাগে, আমি রান্না করে লঙ্কাটা বেঁচে তার টিফিন বক্সে রেখে দিয়ে আমি শুটিংয়ে গেছি, ফিরে আসার সময় বাজার করে বাড়ি ফিরেছি। এগুলো বলার কথা নয়, তাও বলছি তার কারণ আমি কি করেছি সেগুলো বলার জন্য, কারণ তখন ব্লগিং ছিল না। আজ সবকিছু ছেড়ে আমি এখনো পর্যন্ত ওদের পেছনে আমি লাগি না। আমি একটা এগেনস্টে, ওদের একটা এগেনস্টে ডিভোর্সের পর থেকে একটা ওদের এগেনস্টে আমি যাইনি। ইনফ্যাক্ট আমি ডিভোর্সটাও তো চাইনি। আমি ভেবেছিলাম যে ঠিক আছে, যে আমার কখনো বাচ্চা হবে না, কারণ ও বাচ্চা চায় না, সব্যসাচী চায় না, ওর ফ্যামিলি চায় না, কোনোদিন বাচ্চা হবে না। ঠিক আছে, আমি আমার কাজ নিয়ে আমার মতন থাকবো। কিন্তু আমি যদি বাঁচতে চাই, নিজের মতন করে বাঁচতে চাই, আমি যদি বাচ্চা, আমি তো লিভ ইন করতে চাইছি না, আমি কাউকে খুন করছি না, কাউকে অপমান করছি না, তাহলে কেন উঠবে এই কথাগুলো? আমি আর সত্যি পারছি না। আমি জানি না এই চক্রবর্তী ফ্যামিলি, সায়ক, সব্যসাচী এরা কবে আমার পিছন ছাড়বে, আমি সত্যি জানি না। এই যে দেবলীনার কথা বলছেন না, দেবলীনার বিয়েতে একটা ছোট ইনসিডেন্ট ঘটেছিল।
সেখানে সায়ক আমায় বলেছিল যে ওর অনেক ফলোয়ার, ওর সাথে আমাকে ভিডিও বানাতে হবে, সে যদি তোদেরকে যদি অপমানও করে। অ্যাকচুয়ালি অপমানিত হয়েছিলাম আমি, ওর মা, দুজনেই। সে ঘটনায় আর যাচ্ছি না। তখন ওর মা আর আমি বেরিয়ে এসেছিলাম এবং বলেছিলাম দেখ এই হয়েছে। বলেছিল না ওখানে গেলে আমার প্রচুর ভিডিও হবে, প্রচুর ফুটেজ হবে। আর আমি দেখ আমি মেরুদণ্ড বিক্রি করে কোনো কাজ করতে পারবো না। তখনও বলেছিল না আমার মেরুদণ্ডের থেকে আমার টাকার মূল্যটা বেশি আমার কাছে, আমি টাকার জন্য মেরুদণ্ড বিক্রি করে দিতে পারি। আর সব্যসাচীর কোন মেয়ের সাথে কি সম্পর্ক, হ্যাঁ আমারও সম্পর্ক ছিল, কিন্তু না, যে মুহূর্তটা আমার বিয়ে ছিল ওর সাথে আমি কিন্তু নিতান্তই শুধু সংসারই করতে চেয়েছিলাম। আমার পরিচিত মহল সকলেই জানে যে আমি সংসারটা কতটা ভালোবাসি। আমি কাজ, সংসার, বাচ্চা ইকুয়ালি মেনটেন করে গেছি। আমার মনে আছে আমার ফার্স্ট যখন যে বেবিটা, তার ডাক্তার দেখাতে যাওয়া থেকে শুরু করে সব নিজে করেছি, সব একা। ইনফ্যাক্ট যে স্বাদের ছবিটা সায়ক চক্রবর্তী পোস্ট করে আমাকে উইশ করেছে না, উইশ করানোর ভান করেছে, উল্টে বলা যেতে পারে, সেই বাজারটাও কিন্তু আমি নিজে বয়ে করেছি। মিষ্টিটাও কেউ আনেনি। আমি বলেছিলাম যে এরকম স্বাদ হবে, তখন সায়ক বলেছিল তোর বাচ্চা তুই স্বাদ করবি, আমি কেন টাকা দেবো। স্বাদটাও কিন্তু কেউ করেনি, আমি নিজের টাকায় স্বাদ করেছিলাম। তাও স্বাদ কিনা ওর মায়ের জন্মদিন আর আমার স্বাদটা একই দিনে ফেলাও, যাতে একই খাবারে সকলের খাবার হয়ে যায়। না না আমি থানায় যাব না, কারণ থানায় সলিউশন নেই, আর আমি সলিউশনের জন্য লাইভটা করছি না। একটা সুন্দর লেখা, একটা সুন্দর গানের পেছনে যে কত বড় একটা শয়তান লুকিয়ে থাকতে পারে সেটা কোনো আইডিয়াই নেই আপনাদের, আর সেটা আমার থেকে ভালো কেউ জানে না। নাটক হতেই পারে, নাটক মনে হতেই পারে। আর অনেকে আবার লিখছেন যে আমার এই বরের সাথে নাকি সম্পর্ক, তাই জন্য নাকি আমার বিয়ে ভেঙে গেছে। একদমই নয়, বিয়েটা আমার অনেক বছর আগে ভেঙে গেছে। কারণ লাস্ট 2 বছর আমার সব্যসাচীর সাথে কোনো রকম শারীরিক সম্পর্ক ছিল না, কারণ সে তখন অন্য মেয়েদের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত। আমার প্রতি তার কোনো ইন্টারেস্টই ছিল না। ফলে ডিভোর্স কাকে বলে? শুধু একটা খাতায় সাইন করা? আর আমাকে এই যে তাড়াহুড়ো করে বিয়েটা নয়, তাড়াহুড়ো করে নয়, আমি বাচ্চা চাই, বিয়ে করবো, এটা তো কনফার্ম ছিলই। কিন্তু 9 তারিখে আমার লিগ্যাল কিছু ডকুমেন্টেশনের কাজ ছিল, সেটা না হওয়া পর্যন্ত আমি বিয়েটা করতে পারতাম না। তাই 10, 11, 12 এই 3 দিন সময় ছিল আমার সমস্ত ডিসিশন নেওয়ার, কারণ চৈত্র মাস পড়ে যাচ্ছিল। 36 বছর বয়স হয়ে গেছে, তো মা তো আমাকে হতেই হবে। সেটা নিয়ে অনেক নোংরা মন্তব্য আপনারা করছেন। আমি সত্যি জানি না আর কি কি বলা উচিত। আমার আসলে বাজছে কথাগুলো বলতে। আমি কোনোদিনই চাইনি কাদা ছেড়ে যেটা করতে।
আমি জানি না আর কি বলার আছে, আমার সত্যি আর কিছু বলার নেই। সবটা হয়তো গুছিয়ে বলা হলো না, প্রচন্ড অগোছালো লাগছে। সুইসাইডের পথ আমি কোনোদিন বেছে নিইনি, নেবও না।